গত কয়েক মাস যাবৎ বিয়ে করাবে বলে মাথাটা পুরো নষ্ট করে ফেলেছে ফ্যামিলির লোকগুলো। তার উপর যখন আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড জানতে পেরেছে আব্বা আম্মু আমাকে বিয়ের জন্য জোর করছে, তখন নিজে থেকে এসে আব্বা আম্মুর সাথে কথা বলেছিল ফকিন্নি। সবাই ভাবতো আমার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ মিমির সাথে আমার সম্পর্ক চলছে, আর বিয়ে যদি করি আমি মিমকেই করব। সবাই উল্টাপাল্টা ভাবতো, কিন্তু আদতেও ওকে নিয়ে আমার মনে কিংবা ওর ভেতর আমাকে নিয়ে কোনো অনুভূতি নেই, সেটা দুজন দুজনকে ক্লিয়ার করেছে। আব্বা আম্মু বারবার জিজ্ঞেস করলে একদিন আমরা দুজনে সামনে থেকে ওদের বলেছি আমরা ফ্রেন্ড ছাড়া দুজনকে নিয়ে অন্য কিছু ভাবি না। মিমির জন্য একটা ছেলেকে মোটামুটি পছন্দ, সেটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। আমার তাতে কোনো আপত্তি নেই। আর আমারও কোনো মেয়েকে এ যাবৎকালে পছন্দ হয়নি, তাই আব্বু আম্মু অন্য কাকে বিয়ে করার জন্য বললে তখন আমি বারণ করি, কিন্তু ওরা জোর করে হলেও আমার বিয়েটা দিয়েই ছাড়বে। সেজন্য অবশ্য কয়েকবার মেয়েও দেখেছে, কিন্তু বিয়েটা আটকানোর জন্য আমি বলেছি আমি বেকার, তাই এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। অন্তত একটা চাকরি জোগাড় করে তবেই বিয়ে করব। আর আমার বেস্ট ফ্রেন্ড যেন আমার বিয়ে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ আমার সাথে আম্মুর যা কথা হবে সেটা আমার মিমের কানে লাগাতে আম্মু 1 মিনিটও সময় লাগবে না, কারণ আম্মুর সাথে ভদ্রমহিলার খুব ভাব জমেছে। তাই তো আম্মু ভেবেছিল মিমকে আমার বউ করে আনবে, কিন্তু আমাদের সেফ কথা আমরা দুজনে একসাথে থাকতে চাই না। তাই তাই অন্য কাউকে বিয়ে করার জন্য হলেও মিম আমাকে একটা চাকরির জন্য একটা ঠিকানা দেয়, আর পত্রগুলো নিয়ে সেখানে দেখা করতে একটা বজ্জাত মহিলার উপর যে পরিমাণে রাগ হচ্ছিল আমার সেটা বলার বাহিরে। ভেবেছিলাম এমন করে 2-3টা বছর কাটিয়ে দেব, কিন্তু তারপর বিয়ের কথা চিন্তা করা যাবে। কিন্তু কে জানতো ইন্টারভিউ দিতে যাওয়ার পরে যে চাকরিটা খুব সহজেই হয়ে যাবে আর 2 দিনের মাথায় জয়েন করতে বলবে। যাই হোক, সকল জল্পনা কল্পনা কাটিয়ে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বোনটাকে বলে তারপর অফিসে চলে আসি। এসে কিছুক্ষণ বসে রইলাম। ম্যানেজার সাহেব একটা টেবিল দেখিয়ে দিলে সেখানে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ বাদে অফিসের বসের থেকে আমাকে নক করা হলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে অফিসের বসের কেবিনে চলে গেলাম। বসের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেই মেয়েলি কণ্ঠস্বর শুনে বুঝতে পারল অফিসের বস কোনো মেয়ে। মেয়ে মানুষের বুদ্ধি থাকে, তাই বুঝে কম চিল্লায় বেশি। ভালো কাজ করলেও তাদের কাছে ভালো হয়তো যায় না, উল্টো চিল্লাচিল্লি করবে। ঈশান বিষয়টা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর উল্টো দিকে ঘুরে বসে আছে তাই বলতে লাগলো, ম্যাডাম, আমাকে ডেকেছেন? জি, বসুন। ভদ্রমহিলার কথাতে ঈশান চেয়ার টেনে বসতেই এবার উনি কিছু প্রশ্ন করলে ঈশান সেটার সঠিক সঠিক উত্তর দিল। মিনিট খানেক পরে ভদ্রমহিলা চেয়ার ঘুরিয়ে ঈশানের দিকে ফিরতেই ঈশান খানিকটা অবাক হলো, কারণ সামনে বসে থাকা ভদ্রমহিলা দেখতে ইয়াং, স্মার্ট, স্টাইলিশ। অফিসের ম্যাডামের খুব বেশি বয়স হবে বলে ঈশানের মনে হচ্ছে না। হয়তো ওর সমবয়সী, না হলে 2-1 বছরে ছোট বড় হতে পারে। কথাগুলোই ভাবছিল, কিন্তু মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী। ঈশান ভেবেছিল কোনো মাঝবয়সী মহিলা হবে, কণ্ঠে সেটা বোঝা না গেলেও এবার সামনে থেকে দেখে ঈশান চোখ জোড়া বড় বড় হয়ে গেল, কারণ ভদ্রমহিলা এমন একটা সাজে অফিসে এসেছে যে কেউই সুন্দরী মেয়েটার দিকে এক দেখাতেই কিছুক্ষণ নির্দ্বিধায় তাকিয়ে থাকতেও রাজি হয়ে যাবে। ঈশান ঠিক তেমনটাই ছিল। ম্যাডাম এবার গলা খাকারি দিতেই ছেলেটার হুঁশ ফিরল। ঈশান চোখ জোড়া নামিয়ে নিতেই এবার ম্যাডাম যেটা বলল সেটার জন্য ও প্রস্তুত ছিল না। শুনুন নিশান সাহেব, সুন্দরী তাই বলে এরকম করে তাকিয়ে থাকার কিছু নেই। আপনি অফিসের কলিগ, তাই অফিসে বসের দিকে নজর দেওয়ার ভুল কাজটা মোটেও করবেন না। জি ম্যাডাম। এখানে কতগুলো ফাইল আছে, এগুলো করে এই সপ্তাহের মধ্যেই জমা দেবেন। যদি বুঝতে না পারেন হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন, আর না হলে কোনো স্টাফকে জিজ্ঞেস করতে পারেন, ওরা বলে দেবে। জি ম্যাডাম। এসব জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম এগুলো ছাড়া আর কিছু থাকলে বলবেন। আর শুনেন, এখন গিয়ে কাজটা করুন। ঈশান মাথা নেড়ে কেবিন থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। কেবিনের দরজা যখনই টানতে যাবে তখনই ভদ্রমহিলা ডেকে বলল, শুনুন। জি ম্যাডাম। ঈশান পিছনে ফিরে দাঁড়াতেই এবার ম্যাডাম যে কথা বলল ছেলেটার বিশ্বাস হলো না যে উনি এ কথা বললেন। শুনুন,
আপনি একটু ওভার স্মার্ট। এত ড্রেসিং করে ড্যাশিং লুকে আসবেন না, অফিসের মেয়ে কলিগগুলো দেখে প্রেমে পড়তে চাইবে। বুঝতে পারলাম না ম্যাডাম, আপনি কি বলছেন? বললাম এত হ্যান্ডসাম সেজে আসতে হবে না। আপনি এখানে কাজ করার জন্য এসেছেন, কোনো কলিগের সাথে প্রেম করার জন্য নয়। এখন যান এখান থেকে। ঈশান মনে মনে ভদ্রমহিলাকে হাজারটা বকাঝকা করলো। আর করবে নাই বা কেন? ফর্মাল ড্রেসে আসলে যদি হ্যান্ডসাম সেজে আসা হয়, তাহলে তো এরপর থেকে অফিসে লুঙ্গি আর গেঞ্জি পরে আসতে হবে। ঈশান ডেস্কে এসে কাজ করতে লাগলো। না জানি এরপর থেকে অফিসে আর কী সহ্য করতে হবে। ম্যাডাম খুব সহজ আর সোজা মানুষ নয়, সেটা ওনার কথাতেই বোঝা গেল। সেদিনের দুপুরে ঈশান ক্যান্টিনে আসলো লাঞ্চ করতে। খাবার খাচ্ছিল, এরই মাঝে কেউ একজন এসে সামনে দাঁড়ালো। ঈশান সামনের দিকে তাকাতেই দেখলো একটা সুইট কিউট আর মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে সামনে। ঈশান একবার তাকিয়ে খাওয়াতে মনোযোগ দিতেই এবার মেয়েটা বলতে আরম্ভ করলো। হাই, আমি রিয়া। আমি ঈশান। আমি কি তোমার সাথে বসতে পারি? অবশ্যই। ধন্যবাদ। ঈশান আবারও খাওয়াতে মনোযোগ দিলে এবার মেয়েটা নিজে থেকে হাজারটা কথা বলতে লাগলো। আর ঈশান উত্তর দিচ্ছিল, কবে জয়েন করেছে, কোথা থেকে এসেছে, কে রেফার করেছে, আর ওর বাসা কোথায়। সব মিলিয়ে মেয়েটা বকবক করে মাথাটা নষ্ট করে দিচ্ছিল। তারপরও চুপচাপ সবটা শুনে গেল। মেয়েটা যে অতিরিক্ত বকবক করতে পারে, ঈশান ওর কথাতেই সেটা বুঝে গেল। খাওয়া শেষ করে যখন ঈশান কেবিনের দিকে আসছিল, মেয়েটাও ওর পিছনে পিছনে আসলো। তারপর হুটহাট করে ডেকে বলতে লাগলো। ঈশান শোনো। ঈশান এক প্রকার বিরক্তি নিয়ে মেয়েটার দিকে ফিরল। কেমন মেয়েরে বাবা, অনুমতি ছাড়াই নাম ধরে ডাকছে, আবার তুমি করে বলছে। ঈশান ওর দিকে ফিরেই মেয়েটা এবার হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো। ঈশান, আমরা ফ্রেন্ড হতে পারি? ঈশান ভাবলো আজকে ফার্স্ট আসলো অফিসে, আর আজকেই ওর সাথে মেয়েটা দেখা, আর তাদের ফ্রেন্ডশিপ করতে চাইছে। মেয়েটা যে বেশ চঞ্চল, সেটা ওর বিহেভিয়ারেই বোঝা যাচ্ছে। চুপ করে ভাবতে লাগলো, এরকম একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা, যে আগ বাড়িয়ে কথা বলে। এর সাথে সম্পর্ক করলে তা দেখা গেছে যে মাথাটা পুরোই নষ্ট করে ছাড়বে। এমনিতেই এক বেটি ঝামেলায় জীবন পুরো প্যাকেট হয়ে যাচ্ছে, তার উপর আবার এর সাথে ফ্রেন্ডশিপ করলে সেটা যদি আবার মিমের কানে পৌঁছয়, তাহলে কুত্তিটা ওকে মেরেই ফেলবে। এসব ভেবেই চুপ করে আছে দেখে এবার মেয়েটা মুখটা কালো করে ঈশান বলল। আমি অতিরিক্ত কথা বলি, তাই না ঈশান? সেজন্য তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছো না? আসলে এই অফিসে আমিও 6 মাস হলো এসেছি, আমারও তেমন কোনো ফ্রেন্ড নেই, তাই আর কি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিলাম। সবাই আমার থেকে সিনিয়র, তাই সাহস হয় না কারোর সাথে তুমি করে কথা বলার। কিন্তু তোমাকে দেখার পর মনে হয়েছে তুমি আমার সমবয়সী। তারপর ম্যাডামের থেকে জানলাম সত্যি তুমি আমার সমবয়সী, তাই যেতে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে করতে হবে না। মেয়েটা এবার চলে যেতে নিলে ঈশানের কেমন একটা লাগলো। মেয়েটাকে এমন করে রিজেক্ট করে দেওয়া কি ঠিক হচ্ছে? এমন না যে ও গার্লফ্রেন্ড হতে চেয়েছে। তাই ঈশান ওকে উদ্দেশ্য করে বলল। ঠিক আছে, ফ্রেন্ড হব, কিন্তু আমার ওই কুত্তি বান্ধবীর মতো কিন্তু এত জ্বালাতে পারবে না। ঈশানের কথাতে মেয়েটা কেমন যেন ভ্রু কুচকাল। এবার ঈশান একটু হাসার চেষ্টা করে নিজেই রিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। রিয়া হাত তো মেলালো, কিন্তু এখনও মেয়েটা ঈশানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাক করে রেখেছে। তাই ঈশান বলতে লাগলো। বুঝতে পারলে না তো, মিম নামের একটা মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার সমবয়সী, ঠিক তোমার মতোই। সবাই ভাবে ওর সাথে আমার সম্পর্ক আছে, আদতেও আমরা দুজন শুধুই ফ্রেন্ড। ও অন্য একটা ছেলেকে পছন্দ করে, সেটা আমাকে না বললেও আমি বুঝতে পারি। যাই হোক, ওই হারামজাদি তো আমার মাথাটা পুরো নষ্ট করে ছাড়ে। ঈশান এই করতে পারবি না, ঈশান ওই করতে পারবি না। আর যদি কোনো ভুল করি তাহলে আম্মুর সাথে ওর সম্পর্ক ভালো, তো সেজন্য সব কিছু আম্মুর কানে লাগিয়ে দেবে, আর বকাঝকা মারপিট সব আমার উপর দিয়ে যাবে। যাই হোক, ও স্কুল লাইফ থেকে আমাকে যে পরিমাণে জ্বালাচ্ছে, তাতে এখন আর আমার ওর জ্বালা যন্ত্রণা সহ্য করার মতো ধৈর্য নেই। তাই ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করি। সেখানে তুমি আমার ফ্রেন্ড হওয়ার পরও কিন্তু আমাকে জ্বালাতে পারবে না, আর সবসময় বকবক করে মাথাটা নষ্ট করতে পারবে না। একবার যখন ফ্রেন্ড হয়েছি
তাহলে সেটা পরে দেখা যাবে। এতদিন নিম জ্বালিয়েছে, এখন থেকে আমি জ্বালাবো। মেয়েটা বেশ মিষ্টি করে কথা বলে। কথাটা বলেই ও হেসে ফেলল। ঈশান ওর সাথে হাসলো। দুজনে এখনও দুজনের হাত ধরে রেখেছে। এরই মাঝখানে অফিসের বস অর্থাৎ মিথিলা ম্যাডাম কেবিন থেকে ওদের এই বিষয়টা সিসিটিভিতে দেখে বেশ খানিকটা রেগে গেলেন। মেয়েটা প্রথম দিনেই সেই একটা মেয়ের সাথে ল্যাপটালেপটি আরম্ভ করে দিল। যেটা উনি একটু আগেই বারণ করেছে সেটাই করলো। কথাটা ভাবতেই ভদ্রমহিলার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ঈশান রিয়ার সাথে কথা বলতে বলতে কেবিনে এসে বসলো। রিয়ার কেবিনটা ওর কেবিন থেকে দুটো কেবিন দূরেই। ঈশান ভিতরে এসে বসতেই পিয়ন এসে হাজির হলো। লোকটার দিকে তাকাতেই উনি বলতে লাগলেন, স্যার, ম্যাডাম আপনাকে যেতে বলছে। যাচ্ছি, কিন্তু আমাকে স্যার বলা চলবে না। এরপর থেকে হয় নাম ধরে ডাকবেন, না হলে আমি তো আপনার ছেলের মতো বাবা বলে ডাকবেন। ঠিক আছে বাবা। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। পিয়ন যেতেই ওই ম্যাডামের কেবিনের সামনে এসে অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করতেই খেয়াল করলো মহিলা চোখ জোড়া লাল হয়ে আছে। না জানি এগুলো আবার কিসের সঙ্গেত। ঈশান ভিতরে আসতেই ভদ্রমহিলা রাগী চোখে তাকিয়ে প্রশ্ন করলো। অফিসটা কি প্রেম করার জায়গা? ঈশান আবার আর চোখে তাকাতেই তখন ভদ্রমহিলা উঠে দাঁড়ালো আর রাগে টেবিলের উপর চাপড় মেরে বলতে লাগলো, একদম ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। একটু আগে রিয়া ম্যাডামের সাথে কি এত কথা বলছিলেন আপনি? অফিসের প্রথম দিন এসেই একটা মেয়ের সাথে লটর পটর করতে শুরু করলেন। আপনাকে আমি একটু আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এখানে এসে এসব করা চলবে না। বাকি ছেলেদের মতো আপনিও সেই একই কাজ করতে আরম্ভ করলেন। আসলে আপনারা ছেলেরা না সবগুলোই এক। ম্যাডাম, ওনার সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাই ফ্রেন্ড হিসেবেই কথা বলছিলাম। আসলে মেয়েটা নিজ থেকেই ফ্রেন্ডশিপ করতে চাইছিল, তাই আর বারণ করতে পারলাম না। কিন্তু আপনি আমাদের দেখে ভুল বলছেন। ছেলেদের সম্পর্কে আপনি কি ভাবেন আমি জানি না, তবে আপনার কথাটা আমি মানতে পারলাম না। সব ছেলেরা এক হতে পারে না। আমার মুখে মুখে তর্ক করার সাহস আপনার কি করে হলো? অফিসের প্রথম দিন এসেই বসের সাথে বেয়াদবি করেন? আপনার এখানে চাকরি করার ইচ্ছেই নেই, তাই না? অফিস আপনার, আপনি বের করে দিতেই পারেন। তবে একটা কথা ম্যাডাম, আপনি যদি ভেবে থাকেন যে পেটের দায়ে আমি চাকরি করতে এসেছি, তাহলে সেটা আপনার ভুল ধারণা। আমার আব্বুর যা আছে তা দিয়ে আমার দিব্যি চলে যাবে, কিন্তু আমি আমার আব্বুর যোগ্যতায় হিরো হতে চাই না। তাই নিজে কিছু করতে চেয়েছিলাম, সেজন্য এই অফিসে শুরু করতে চেয়েছি। তাই বলে এই না যে আপনার এখানে আমাকে চাকরিটা করতেই হবে। আপনার ভালো না লাগলে বলে দিতে পারেন, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। অফিসের বস ভেবেছিল ঈশানকে এসব কথা বললে ও ভয় পেয়ে যাবে আর চাকরির ভয়ে চুপ করে থাকবে। কিন্তু এ তো দেখছি পুরোই উল্টো। অন্য সব কলিগদের মতোই চুপ করে নেই, উল্টো জবাব দিয়ে দিল। মিথিলা বিস্ময়ের দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো, আপনার এই মুহূর্তে আমাকে পৃথিবীর সবচেয়ে অভদ্র আর বেয়াদব বলে মনে হলেও একটা কথা ম্যাডাম, আমি জানি আপনি টাকা দিয়ে আমাকে রেখেছেন অফিসের কাজগুলো করার জন্য। আমি যদি কাজগুলো ঠিকমতো করতে না পারি, আপনি আমার এসব ভুল ধরতে পারেন, কিন্তু অফিসে আসতে না আসতেই আপনি আমার ভুল ধরতে আরম্ভ করলেন। আমার যার সাথে খুশি তার সাথে কথা বলবো, এর জন্য আপনি আমাকে ফোর্স করতে পারেন না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা ম্যাডাম, আপনি তখনই আমাকে বকাঝকা করতে পারেন যখন আমার কাজে কোনো ভুল হবে কিংবা আমার জন্য আপনার কোনো ক্ষতি হবে। যদি তেমন কিছু হয়, তাতে আপনি যদি আমার গায়েও হাত তোলেন, তারপরেও আমার দিক থেকে কোনো জবাব পাবেন না। কিন্তু আমি কার সাথে কথা বলবো আর কার সাথে কথা বলবো না, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, এক জায়গায় থাকলে সবার সাথে কথা বলতে হয় আর সবার সাথে মিলেমিশে চলতে হয়। সেটা যদি আপনার মাথাতে না থাকে, তাহলে আমার কিছু করার নেই। আর একটু আগে আপনি এও বলেছিলেন যে যদি কাজের জন্য প্রয়োজন হয় যে কারো কাছে যেন জিজ্ঞেস করি। এখন তো আপনার কথার পিঠে আমি বলতে পারি যে কাজের জন্য ওর সাথে সম্পর্ক করেছে, যেন প্রত্যেকটা কাজে ওর থেকে হেল্প নিতে পারি। তখন তো আপনি আর কোনো রিজন দেখাতে পারবেন না ম্যাডাম। ছেলেটার কথার লজিক আছে বুঝতে পেরে মিথিলা আর কোনো কথা বলতে পারলো না। ও এবার ভাবতে লাগলো, খামোখা এই ছেলেটার সাথে এসব বিষয় নিয়ে ঝামেলা কেন করতে চাইছে। ওর যেসব বিষয় জানা দরকার সেটা জানতে পারলেই তো হলো।
আর ছেলেটা তো ঠিকই বলেছে, ওর কাজের ভুল হলে তখন না হয় ওকে কথা শোনাতে পারবে, কিন্তু তার আগেই ওকে ভুল ধরতে আরম্ভ করেছে। ভদ্রমহিলা চুপ করে আছে দেখে এবার ঈশান বলল, আমি কি আপাতত আপনার কেবিন থেকে যাব নাকি একবারে অফিস থেকে চলে যাব? এবার মিথিলার মনে পড়ে গেল যে সামান্য বিষয়ের জন্য রাগ করতে আব্বু বারণ করে দিয়েছে। অফিসের স্টাফদের সাথে যেন সাধারণভাবে আর নম্র সুরে কথা বলে, সেটা আব্বু বারবার বলে দিয়েছিল। এমন করেই সবার সাথে রাগারাগি করলে কেউ ওর আন্ডারে কাজ করতে চাইবে না, সেটা আব্বু অনেক আগেই বলে দিয়েছিল। কারণ মেয়েটার জেদ বেশি, তাই বাবা সেটা বুঝতে পেরে ওকে বোঝানোর চেষ্টা করেছিল। মিথিলা বিষয়টা মনে পড়তেই এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কেবিনে যান আর কাজগুলো ভালোভাবে করবেন। ম্যাডামের কথাতেই ঈশান মনে মনে ভাবল। এই তো পথে এসো চাঁদ আমার। তারপর আবার মুখে বলল, ওকে ম্যাম, আর বোঝার জন্য ধন্যবাদ। ঈশান কেবিন থেকে বেরিয়ে এবার নিজের ডেস্কে চলে আসলো। তারপর কাজে মনোযোগ দিল। অফিস ছুটি হতেই ঈশান রিয়ার সাথে কথা বলতে বলতে বেরোচ্ছিল। এই বিষয়গুলো ভদ্রমহিলা অর্থাৎ অফিসের বস স্পষ্ট দেখতে পেল সিসিটিভিতে। তারপরও কিছু বলার মতো ইচ্ছে হলো না, কারণ একটু আগে এক গাদা কথা শুনলো নিজের এমন ফালতু কাজের জন্য। আর আব্বুর কথাগুলো মনে হতেই নিজেকে শান্ত করে নিল। ভাবলো সবার সাথে সাধারণভাবে কথা বলতে হবে। রাগী কারো আন্ডারে কেউই কাজ করতে চাইবে না, কারণ সবাই তো আর পেটের দায়ে এসে কাজ করবে না। আর প্রাইভেট কোম্পানি চাকরি যে কোনো সময় যে কোনো জায়গায় নেওয়া যেতে পারে একজন ভালো স্টাফের জন্য। আপনি টাকার বিনিময়ে কাজ করবেন, তার মানে এই না যে পুরো মাথাটা বিক্রি করে দিয়েছেন বসের কাছে। মিথিলা বিষয়টা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর অফিস থেকে বেরিয়ে গেল। এমন করেই 15টা দিন কাটলো। এই 15 দিনের মাঝে মিথিলা বারবার খেয়াল করেছে রিয়া আর ঈশান বেশ হাসাহাসি করে কথা বলে। যখন অফিস থেকে বের হয় দুজন একই রিকশায় করে বাসার দিকে যায়। এই বিষয়টা কেন জানি মিথিলার বড্ড বেশি বিরক্ত লাগে। রিয়া কর্মকাণ্ডে বারবার মনে হয় একটা মেয়ে ঠিক কতটুকু নির্লজ্জ হতে পারে যে একটা ছেলের গায়ের উপর এরকম বারবার করে ঢলে পড়ে। না চাইতেও প্রচণ্ড পরিমাণে রাগ হয় মিথিলার। ও সেটা বুঝতে পারে, কিন্তু কিছুই বলতে পারে না। ইচ্ছে তো করে দুজনকে দুই অফিসে পাঠিয়ে দিতে, আবার পরক্ষণে ভাবে ওরা এরকম ল্যাপটালেপটি করলে তাকে মিথিলার কি। তাছাড়া দুজন দুজনকে কাজের বাহিরে পছন্দ করতেই পারে, এমন না যে দুজন কাজে ফাঁকি দিচ্ছে। উল্টো বেশ ভালোই কাজ করে দুজনে। আর 15 দিনের মধ্যেই ঈশান নিজের কাজের জন্য সবার কাছে পরিচিতি পেয়েছে। অন্যদিকে ঈশান চাকরিতে জয়েন করেছে, তাই বাসা ফিরতেই একদিন আম্মু বলতেই আবারও বিয়ের কথা বলল। ঈশানের বেশ খানিকটা রাগ হলো, তাই বলতে লাগলো, সবেমাত্র অফিসে জয়েন করলাম, এর মাঝেই কি তোমাদের বিয়ের জন্য এত লাফালাফি করতে হবে? 2টা মাস যাক, একটু দেখি অফিসে কোনো কলিগকে পছন্দ হয় কিনা, তারপর না হয় তোমাদের জানাবো। দেখো আম্মু, আমার কথাতে তোমার মন খারাপ হতেই পারে। হঠাৎ করে কাউকে বউ করে আনবো, তার সম্পর্কে জানি না, তাতেই তাকে জীবনে জড়াবো। এর থেকে জেনে শুনে কাউকে লাইফে জড়ানোটা কি ভালো নয়? শেষে যদি তোমার ছেলের লাইফে এমন কিছু হয় যে বিয়ের 6 মাসের মাথায় জানতে পারলে যে মেয়ের সাথে বিয়ে দিয়েছো, সেই মেয়ের সাথে আমি মানিয়ে নিতে পারছি না, তখন ভালো লাগবে তোমার? একটা মাত্র ছেলের বিয়ে দেওয়ার পর যদি এরকম কিছু হয়, তার জন্য কিন্তু দায়ী থাকবে তোমরা। ছেলের বউ দেখার চক্করে শেষে ছেলের জীবনটা নষ্ট হবে, সেটা কি তুমি চাও? ঠিক আছে, বিয়ের কথা আর তোমাকে বলবো না। তোমার যখন সময় হবে করো। আর যদি কাউকে পছন্দ হয় আমাদের জানাবে, আমরা তাকে তোমার বউ করে আনবো। আর না হলে তোমার যা ইচ্ছা করো। আম্মু চলে যেতে নিলেই ঈশান আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শোনা আম্মু, এত রাগ করো কেন? মাত্র অফিস থেকে ফিরলাম, আর তুমি এখনই যদি এইসব কথা বলতে আরম্ভ করো তাহলে কার ভালো লাগবে বলো? সারাদিন অফিসে কাজের খুব চাপ ছিল, তার উপর আমাকে আরেক কর্তৃকে পেয়েছি অফিসে, সেও একদম মাথাটা নষ্ট করে ফেলে। এত কিছুর মাঝখানে আমি সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। অফিসে জয়েন করেছি 1টা মাস হয়নি, তার মাঝে যদি তুমি এমন করতে আরম্ভ করো তাহলে কি ভালো লাগবে বলো? বললাম তো তোমার বিয়ে করতে হবে না, তোমার যা খুশি তাই করো।
তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো। আমি বলেছি বিয়ে করব, তার জন্য কয়েকটা দিন সময় দাও। আমি তো বছরখানেক সময় চাইনি। আমার সোনা আম্মু, এবার যাও, আমার জন্য কিছু তৈরি করো, খুব খিদে পেয়েছে। আম্মু মুচকি হেসে চলে গেল। আম্মুকে এমন কথা বলে এখন নিজেরই খারাপ লাগলো। ছেলে ফ্রেশ হয়ে আসতেই আম্মু নুডলস করে এনে দিল। ভদ্রমহিলা চলে যেতে নিলেই ঈশান আম্মুর হাত ধরে টেনে পাশে বসালো। তারপর বলতে লাগলো, আমাকে খাইয়ে দাও, অনেকদিন তোমার হাতে খায় না। বিয়েটা করে নিলেই হয়, বউ এসে খাইয়ে দেবে। আম্মু, বিয়ে করে নিলে বউ মায়ের জায়গা নিতে পারবে বলো? মায়ের জায়গা কখনো বউ কিংবা অন্য কেউ নিতে পারে না আব্বু। বসতেই যখন পারো তাহলে এইসব অবাস্তব কথা কেন বলো? এখন রাগ না করে থেকে খাইয়ে দাও আমাকে। আম্মু ঈশানকে খাইয়ে দিতে লাগলো আর রিয়া কথাটা আম্মুকে বলতে লাগলো। মেয়েটা মোটামুটি ঠিক আছে। ঈশান ওর সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, ভেবেছে মেয়েটাকে আরেকটু যাচাই করে দেখবে। যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে তাহলে না হয় আম্মু আব্বুর সাথে দেখা করাবে। ঈশানের যে মেয়েটাকে খুব বেশি পছন্দ তা নয়, তবে শিক্ষা দীক্ষা আচার ব্যবহারের দিক থেকে ভালো লাগে। রিয়ার সবার সাথে সহজে মিশে যাওয়ার যে ক্ষমতাটুকু আছে তাতে সব মিলিয়ে ও একটা ভালো মনের মেয়ে। তাই ঈশান ভেবেছে যেহেতু কাউকে পছন্দ করে না, তাই মেয়েটাকে নিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলবে। রিয়ার কথাটা বলতেই এবার আম্মু বলতে লাগলো, মেয়েটা দেখতে কেমন আব্বু? ঈশান আম্মুকে ফোন দিয়ে রিয়ার একটা ছবি বের করে দেখালো। দেখতে বেশ মিষ্টি। আম্মু ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, দেখতে ভারী মিষ্টি, একদিন নিয়ে আসো না আব্বু, আমি কথা বলি ওর সাথে। আনবো আম্মু, আর কয়েকটা দিন দেখি। 15 দিনের মাথাতেই যদি বান্ধবীকে বাসায় আনার কথা বলি তাহলে উল্টাপাল্টা কিছু ভাববে। ও সহজভাবে আমার সাথে মিশেছে, তার মানে এই না যে ও আমার সাথে প্রেম করার জন্যই উঠে পড়ে লেগে আছে। যদি উল্টাপাল্টা কিছু ভেবে মন খারাপ করে, তার থেকে না হয় কয়েকটা দিন বোঝার চেষ্টা করি। আমি যখন তোমাদের জানিয়েছি ঠিক নিয়ে আসবো, দেখো। এমন করে একটা মাস কাটলো। আর এই একটা মাসের মাঝে রিয়ার সাথে ঈশানকে মিথিলা অনেক জায়গায় ঘোরাফেরা করতে দেখেছে। মিথিলার কেন জানি মনে হয় রিয়া ওকে পছন্দ করে। এই বিষয়টা মিথিলার ভালো না লাগলেও তেমন কিছুই বলল না। এক মাসের মাথায় সেদিন দুপুরে ঈশানকে একটা কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। অবশ্য ম্যাডামের থেকে অনুমতি নিয়ে গিয়েছিল, কারণ কাজটা অফিসেরই। এরই মাঝখানে মিথিলাও একটা কাজের জন্য একটু বেরোলো। তারপর বাসা থেকে লাঞ্চ করে আসছিল। মাঝপথে আসতেই দেখে ঈশান একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে আর বেশ হাসাহাসি করে কথা বলছে। কিছুক্ষণ বাদেই ওরা একটা রিক্সা করে চলে গেল। মিথিলা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অফিসের দিকে চলে আসলো। অফিসে এসে রাগী মুড নিয়ে কেবিনে বসে রইল। ছেলেটাকে পাঠিয়েছে কাজের জন্য, আর ও গিয়ে কিনা একটা মেয়ের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে। অফিসে একজনের সাথে কথা বলবে, আবার বাইরে গিয়ে আরেকজনের সাথে। না জানি আর কতগুলো মেয়ের সাথে এরকম লটর পটর করে ছেলেটা। কাজের জন্য বাইরে গিয়েছে, সেখানে কারোর সাথে কথা বলতে দেখেই মিথিলার মাথাটা গরম হয়ে গেল। আধা ঘন্টা পর ঈশান অফিসে আসতেই ভদ্রমহিলার ডাক পড়ল। ঈশান স্বাভাবিকভাবে গিয়েই ওনার সামনে দাঁড়ালে ভদ্রমহিলা বলতে লাগলো, কোথায় ছিলেন এখন এতক্ষণ? ম্যাডাম, অফিসের কাজের জন্যই তো বাইরে গিয়েছিলাম, আপনার কাছ থেকে বলেই গিয়েছিলাম। বলে গিয়েছিলেন ভালো কথা, কিন্তু এতক্ষণ কার সাথে ছিলেন? কই, কারোর সাথে নয় ম্যাডাম। ও আচ্ছা। দুজনেই কিছুক্ষণ নীরবতা পালন করলো। ঈশান মিথ্যা বলল। ঈশান ম্যাডাম হুটহাট করে প্রশ্ন করে বসলেন, আচ্ছা ঈশান সাহেব, আপনি কয়টা প্রেম করেন বলেন তো? ঈশান অবাক চোখে ম্যাডামের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর রাগী কণ্ঠে বলতে লাগলো, প্রেম করেন আর যা ইচ্ছে তাই করেন। আপনি অফিসে রিয়ার সাথে কথা বলেন, বাইরে গিয়েও বলেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু কাজের জন্য আমি আপনাকে বাইরে পাঠিয়েছি, সেখানে গিয়ে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন, আবার এখানে এসে বলছেন কারোর সাথেই ছিলেন না। ও সরি ম্যাডাম, আসলে ওইটা আমার বেস্ট ফ্রেন্ড। আসার সময় দেখা হয়ে গেল, তাই আর কি একটু কথা বলে আসছিলাম। আসলে অফিসের কাজের জন্য এখন আর তেমন কলেজের দিকে যাওয়া হয় না, তাই ওর সাথে দেখা হতেই ডাকলো, তাই আর দেখা না করে আসতে পারলাম না। প্লিজ ম্যাম, রাগ করবেন না, ও আমার অনেক দিনের ফ্রেন্ড, তাই এড়িয়ে যেতে পারলাম না। শুধু কি ফ্রেন্ড নাকি অন্য কিছু? না ম্যাডাম, অন্য কিছু কেন হবে?
তবে সবাই আপনার মতোই মনে করে যে ওর সাথে আমার সম্পর্ক আছে। আমার ফ্রেন্ড অন্য একটা ছেলেকে পছন্দ করে, সেটা আমি জানি। আর বাসা থেকে ওর বিয়ে করার জন্য অনেকবার বলেছিল, কিন্তু আমরা দুজনের কেউই রাজি নয়। এবার মিথিলা একটু শান্ত হলো। ভেবেছিল যে ওটা ঈশানের গার্লফ্রেন্ড হবে, তার উপর রিয়ার সাথে লটর পটর, এসব কিছু ওর কেন জানি ভালো লাগে না। এবার মিথিলা কিছুটা শান্ত স্বরেই বলল, পার্সোনাল একটা প্রশ্ন করি, রিয়াকে কেমন লাগে আপনার? ম্যাডাম, ভালোই মেয়েটা, সহজ স্বাভাবিক, সব মিলিয়ে অসাধারণ। আমি প্রথমে ভেবেছিলাম সবার সাথে এরকম যেচে কথা বলতে চায়, কিন্তু ওর সাথে ফ্রেন্ডশিপ করার পর থেকে বুঝতে পারলাম ও আমি ছাড়া হাতে গোনা কয়েকজনের সাথেই কথা বলে, তা আমার থেকে বেশি নয়। যেখানে যাবে আমার সাথেই যাবে, আর আর সব কিছুতেই আমাকে আগে জানায়। রিয়া মেয়েটার সম্পর্কে অনেক ভালোই জেনে দেখেছেন দেখছি। দুজনকে একসাথে বেশ ভালোই মানিয়েছে, বিয়েটা করেই ফেলুন ওনাকে। ঈশান খেয়াল করলো ভদ্রমহিলা নিচু করে কথাগুলো বলছে, ওনার মুখে কেমন কালো হয়ে আছে। এবার ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, বিয়ে করলে অবশ্যই আপনাকে ইনভাইট করবো ম্যাডাম, তবে রিয়াকে করবো কি না সেটা জানি না। বাসা থেকে মেয়ে দেখা হচ্ছে, যে কোনো দিন বিয়ের ইনভাইট পাবেন। কেন, রিয়াকেই বিয়ে করেনি? রিয়া ম্যাডাম না অনেক ভালো, আপনার সাথে মানিয়েছেও বেশ ভালোই। আপনি আপনি তো ওনার সম্পর্কে সবই জানেন, তাহলে যার সম্পর্কে সবটা জানেন তাকেই না হয় বিয়েটা করে নিন। আর যার সম্পর্কে জানেন না তাকে কেন বিয়ে করবেন? ম্যাডামের কথাতেই ঈশান এমন কিছু বুঝতে পারল না। ছেলেটা চুপ করে আছে দেখে মিথিলা ওকে চলে যেতে বলল। ঈশান বেরিয়ে যেতেই মিথিলা হাতের কাছে থাকা ফুলদানিটা সজোরে ফ্লোরে মারল। ঈশানকে এতগুলো মেয়ের সাথে দেখে কেন যে এরকম হচ্ছে সেটা নিজেও জানে না। আজ অবধি কোনো ছেলের জন্য এরকম রাগ হয়নি, আর আজকে কিনা একটা জুনিয়র ছেলের জন্য এরকম করে রাগ হচ্ছে। মিথিলা আর অফিসে থাকতে পারল না। গাড়ি নিয়ে তখনই বেরোলো। ঈশান অফিসে বসেই কাজগুলো করছিল। ঘণ্টাখানেকের মাঝখানেই মিমের নাম্বার থেকে কল আসলো। একটু আগেই না ওর সাথে দেখা হলো, তাহলে এখন আবার কল করলো কেন? ভাবনাটা শেষ হওয়ার আগেই ফোনটা কানে দিল ছেলেটা। তার মাঝে ওপাশ থেকে মিমের কান্নার শব্দ আসলো। জিজ্ঞেস করতেই মেয়েটা বলতে লাগলো, ঈশান, একবার প্লিজ সিটি হসপিটালে আয় না, আপু বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে। ঈশান মিমের কথার কোনো জবাব দিতে পারল না। তার আগেই কলটা কেটে গেল। নিশ্চয়ই ব্যালেন্স শেষ হয়ে গেছে। তাই ঈশান কল ব্যাক করলো, কিন্তু কাজ হলো না। ফোন নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। মিমের বাসায় কল করেও তেমন কিছু জানা গেল না, কারণ কেউ কল রিসিভই করলো না। ঈশান আর দেরি না করে ম্যাডামের থেকে পারমিশন নিতে আসলো, কিন্তু ম্যাডামকে পেল না। ম্যানেজার থেকে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে হসপিটালে আসলো। দেখলো কেবিনের সামনে অনেকেই দাঁড়িয়ে আছে। ঈশান আসতেই এবার মিম কান্নাকাটি করে বলতে লাগলো, আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে ঈশান, ও পজিটিভ ব্লাড লাগবে, তুই একটু প্লিজ ম্যানেজ করে দে না। সমস্যা নেই, আমার ব্লাডও পজিটিভ। কয় ব্যাগ ব্লাড লাগবে বল, না হলে আমি আরও কাউকে আসতে বলি। মিম তাড়াহুড়ো করে গিয়ে ডক্টরকে ডাকলো। মিমের আব্বু আম্মু একটা জায়গায় বসে কান্না করছে। ডক্টর এসে ঈশানকে ভিতরে নিয়ে গেল। এক ব্যাগ রক্ত দেবার পর যখন বাইরে আসলো, দেখলো অফিসের কয়েকজন কলিগ বসে আছে। ঈশান খানিকটা অবাক হলো। এর মাঝখানে দেখলো মিম কিছুটা শান্ত হয়েছে। তখন ঈশান ওর কাছে এসে মেয়েটার মুখের পাশে হাত রেখে বলল, দোস্ত, এত কান্না করিস না তো, ঠিক হয়ে যাবে তোর আপু। এরই মাঝে ডক্টর বেরিয়ে আসলো। জানালো মিমের বোন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে মেয়েটার মাথায় চোট লেগেছিল আর বেশ খানিকটা হাতে পায়ে কেটে গেছে। মিমের আব্বু আম্মু ওর বোনের কেবিনের সামনে দেখলো ঈশান মিমের সাথে কথা বলে চলে যাবে। তখন মনে হলো যাকে রক্ত দিল তাকে একটাবার দেখা হলো না। মিমের বোন আছে ঈশান সেটা জানতো না, কিন্তু ভদ্রমহিলা যে এই শহরে আছে কিংবা দেশে ফিরে আসছে আর বাসাতেই আছে সেটা ঈশান জানতো না। মিমও ঈশানকে বলেনি, আর আজকে হুটহাট করে বলল। ঈশান মিমের সাথে কেবিনের সামনে এসে যেটা দেখলো সেটা দেখার পর ওর মাথাটা ঘুরে গেল, কারণ এটা তো অফিসের বস মিথিলা ম্যাডাম। ঈশানের মুখের এক্সপ্রেশন দেখে মিম কিছু জিজ্ঞেস করবে তার আগেই ঈশান বলতে লাগলো, এটা তো আমার অফিসের বস মিথিলা ম্যাডাম, উনি তোর বোন হলো কি করে মিম?
হ্যাঁ, আপু অফিসের এমডি। তাছাড়া তুই আমাদের অফিসেই জবটা করিস। তুই জেনে শুনে এইরকম একটা কাজ করলে একটাবার আমাকে বললিও না যে আমি তোদের অফিসেই জব করি। তোর একবার বলা উচিত ছিল যে এটা তোর আপু মিম। কেন? জানলে কি করতে? আমাদের অফিসে জব করতে না, তাই না? সেজন্যই বলিনি। আর আপু এসেছে কিছুদিন হলো। তুই অফিসে জয়েন করার মাসখানেক আগে এসে জয়েন করেছে। আর বলার মতো সুযোগ হয়নি, তাই বলতে পারিনি। তুই আমার সাথে এরকমটা না করলে পারতি। তুই জানিস ম্যাডাম কি পরিমাণে রাগে। আমি তো একদিন ইচ্ছা মতো ওনাকে কথা শুনিয়ে দিয়েছি। কী জন্য? ঈশান মিমকে বিষয়টা খুলে বলল। শব্দ শোনার পর মিম চুপ করে রইল। মিমের সাথে কারও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে গেল ঈশান। পরদিন যখন ম্যাডামের জ্ঞান ফিরল, ঈশান এসে দেখা করলো। ছেলেটা ম্যাডামের জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসলো। মিম ভিতরেই ছিল, সেটা দিতেই নিয়ে নিল। ঈশান এবার ম্যাডামকে জিজ্ঞেস করলো কেমন আছে। এরই মাঝে বাইরে থেকে মিমের আম্মু ওকে ডাকতেই বেরিয়ে গেল। তখন ঈশান ম্যাডামকে উদ্দেশ্য করে বলল, একটা কথা জিজ্ঞেস করতাম, যদি কিছু মনে না করেন। করো। ম্যাডামের মুখে তুমি শব্দটা শুনে ঈশান খানিকটা অবাক হলেও বলতে লাগলো, ম্যাডাম, অফিসে দেখলাম আপনি ভালোভাবেই ছিলেন, তাহলে কি এমন হয়েছিল যার জন্য ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বসলেন? ঈশান জানতে পেরেছে ফাঁকা রাস্তাতে একটা গাছের সাথে মেরে দিয়েছিল ভদ্রমহিলা। মিথিলা কিছু একটা ভেবে বিড়বিড় করে বলল। তোমার জন্যই করেছিলাম। ঈশান ওনার কথাটাই স্পষ্ট শুনতে না পেলেও যখন জিজ্ঞেস করলো তখন মিথিলা বলল, না, কিছু না। শোনো, আমি কিছুদিন অফিসে যেতে পারবো না, সেটা তো বুঝতেই পারছো। এই শরীরে কেনই বা যাবেন? আমি না গেলে তো তোমার ভালোই হয়। কেন ম্যাডাম, আমার ভালো হবে কি জন্য? কারণ তুমি রিয়া ম্যাডামের সাথে ইচ্ছে মতো চুটিয়ে প্রেম করতে পারবে, আর আমার বোনের সাথেও যখন খুশি তখন দেখা করতে পারবে। তাছাড়া কোথায় কোন বান্ধবী আছে কিংবা কে তোমাকে পছন্দ করে দেখা করলেও তোমাকে কেউ জিজ্ঞেস করবে না কোথায় ছিলা আর কোথায় গিয়েছিলে। প্রতিদিন বারবার একই, কেউ জানতেও চাইবে না কার সাথে কথা বললে। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আপনার বোনকে জিজ্ঞেস করে দেখতে পারেন, কারোর সাথে আমার সম্পর্ক নেই। তাছাড়া রিয়া ম্যাডামের সাথে আমি জাস্ট কথা বলেছি, তার মানে এই না যে ওর সাথে আমি সম্পর্কে জড়াবো। যদি কিছু হয় তাহলে ওকে বিয়েটাই করে নেব, কিন্তু কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা আমার নেই। তা তো করবেই, কারণ রিয়া ম্যাডাম দেখতে অনেক কিউট আর তোমার সাথে মানাবেও ভালো। যাও, বিয়েটা করে নাও। ঈশানের ম্যাডামের কথাই কিছুই বুঝতে পারলো না, তবে এটুকু বুঝতে পারলো ম্যাডামের রিয়াকে নিয়ে বেশ খানিকটা জেলাসি আছে, আর ওর সাথে রিয়াকে দেখতে পারে না, সেটা আজকে খুব ভালোভাবে বুঝে গেল। ঈশান একটু বাজিয়ে দেখার জন্য বলল, ম্যাডাম, আপনি কি কোনো কারণে রিয়াকে নিয়ে জেলাস? মানে? মানে যখনই আপনি আমার সাথে রিয়াকে দেখেন, ওকে নিয়ে হাজারটা কথা বলেন। আমাকে প্রেম করতে বলেন, বিয়ে করে নিতে বলেন, আবার বলেন রিয়া সুন্দরী, তাই আর কি। ঈশানের কথাতে মিথিলা কিছুক্ষণ চুপ করে রইল। তখন ঈশানের মনে হতে লাগলো যে কোনো কারণে ম্যাডামে জেলাসি আছে, কিন্তু কেন যে ওর সাথে রিয়াকে দেখতে পছন্দ করে না তা ঠিক নেই। আর আম্মুকে যেটা বলেছে, যদি সত্যি সত্যি ওর সাথে বিয়ে হয় তাহলে তো রিয়া মেয়েটা ওর সাথে আরও লেপ্টে থাকবে। এসব ম্যাডাম কি করে সহ্য করবে? ঈশান শুধু সেটাই ভাবছে। তাহলে কি ম্যাডাম ওকে অপছন্দ করে, তাই রিয়ার সাথে মানতে পারছে না? হাজারটা প্রশ্ন নিয়ে ঈশান বেরিয়ে আসলো। এমন করেই একটা মাস কাটলো। একটা মাসে ম্যাডাম সুস্থ হলো। মেয়েটা অসুস্থ থাকলেও ঈশানকে হাজারবার বাসায় ডেকেছে। 2-3 দিন বাদেই ভদ্রমহিলার এই কাজ করেছে, ও কাজ পড়েছে। ম্যাডামের কথাতে ঈশানেরও অফিস থেকে দৌড়ে ওনার বাসায় যেতে হয়েছে। আগে তো বেস্ট ফ্রেন্ডের বাসা ছিল, আর এখন অফিসের বসের বাসা, তাই উপায় নেই না গিয়ে। ঈশানকে ডেকে নিয়ে ম্যাডাম ওনার সামনে বসিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। হাজারটা কথা বলেছে ঈশানকে। সেদিন ম্যামের বাসায় যেতে হয়েছে, সেদিন ভদ্রমহিলার সামনে অর্ধেকটা দিন ঈশানকে বসে থাকতে হয়েছে। অন্যদিকে এসব বিষয় নিয়ে রিয়া ঈশানকে হাজারটা কথা জিজ্ঞেস করলে ছেলেটার সহজ ভাষায় উত্তর দেয়, কিন্তু কেন জানি রিয়া মুখটা কালো করে থাকে। তখন ঈশান ম্যাডামের বাসায় যায়। 1 মাসের মাথায় সেদিন যখন বস অফিসে আসলো, সেদিনই যেন দুপুরে গণ্ডগোলটা বাঁধল। কারণ
রিয়া লাঞ্চের সময় বের হচ্ছিল না দেখে ঈশান ওর খোঁজ খবর নেওয়ার জন্য কেবিনের সামনে আসলো। মেয়েটাও সুন্দর, মুখটা কালো করে রেখেছে, কাঁদো কাঁদো চেহারা নিয়ে এখনও কেবিনেই বসে আছে। ঈশান ওর হাত ধরে টেনে ওঠালো। ভদ্রমহিলা তারপরও বসে রইল। তখন ঈশান মেয়েটার চেয়ারটা ঘুরিয়ে ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে তোমার? এরকম মন খারাপ করে রেখেছো কেন? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, আমাকে বলো কি হয়েছে। কি আর হবে, তুমি তো সব সময় ম্যাডামের বাসায় গিয়ে বসে থাকো। আমি তো আর তোমাকে ঠিকমতো কাছেই পাই না। একটা মাত্র ফ্রেন্ড তুমি আমার, তাকেও নিয়েও অন্য কেউ টানা হ্যাচড়া করবে? জানো, কলেজ লাইফে যে বান্ধবীটা ছিল, ওর না বিয়ে হয়ে গেছে। ওর সাথে তেমন একটা দেখা হয় না। অন্য সবার আমাকে দেওয়ার জন্য সময় নেই। অফিসে আসার পর তোমার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছিল, কিন্তু ম্যাডামের যেন তাতেও সহ্য হলো না। রিয়া মেয়েটা প্রায় কান্না করে দিবে এমন একটা অবস্থা। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এটা কোনো কথা হলো? আমি তো তোমাকে সময় দেওয়ার চেষ্টা করি। ছুটির দিনও তোমাকে মিমের সাথে দেখা করিয়েছি, আবার ওর সাথে কথাও বলিয়েছি। দুজনেও তো একটু দেখা করতে পারো, কথা বলতে পারো। সবসময় আমার সাথে থাকলে মানুষ বাজে কথা বলবে রিয়া। আর আমি কাজের জন্য ম্যাডামের কাছে গিয়েছি। দেখো, কয়েকটা দিন পর থেকে আর যেতে হবে না। ম্যাডাম সুস্থ হলেই আর এমনটা হবে না। এক ভদ্রমহিলাকে তো বোঝানো গেল, কিন্তু লাঞ্চ করে আসার পর আর এক ভদ্রমহিলা ঈশানকে কেবিনে ডেকে নিল ওকে ঝাড়ার জন্য। ঈশানও প্রস্তুত হয়ে ভদ্রমহিলার কেবিনে প্রবেশ করলো। ম্যাডামের চোখ দেখে বোঝা গেল প্রচণ্ড পরিমাণে রেগে আছে। ছেলেটা আসতেই মিথিলার এরকম রাগী চেহারা দেখেই কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, ম্যাডাম, কিছু হয়েছে? আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন যে? আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি করলে তুমি ঈশান। ম্যাডাম, আপনি কি সন্দেহ করছিলেন? আমি তো বুঝতে পারছি না। তুমি রিয়াকে পছন্দ করো ঈশান? না, মানে আসলে ম্যাডাম তেমন কিছু না। রিয়া আমার ফ্রেন্ড, আর ওর মন খারাপ করেছিল, তাই। তাই তুমি ওর মন ভালো করে দায়িত্ব নিয়ে ফেলেছো? আর কয়টা মেয়ের মন ভালো করে দায়িত্ব নিয়েছো এখন পর্যন্ত? ম্যাডাম, আপনি আমাকে ভুল বলছেন। আমার এরকম কোনো ইন্টেনশন নেই। আমি তো বললাম আমার ওকে এতটা পছন্দ নয় যে ভালোবেসে ফেলেছি। রিয়া মানুষ হিসেবে ভালো, তাই ওর সাথে কথা বলতে আমার তেমন কোনো সংকোচ কাজ করে না। আর ও আমার ফ্রেন্ড, আপনার বোনের মতো করে না হলেও ভালো একটা ফ্রেন্ড। মিম রিয়ার সম্পর্কে জানার পরও কিন্তু এতটা রিয়াক্ট করেনি যতটা আপনি আমার অফিসের বস হয়ে করছেন। কেন এমন করছেন আমি সেটাও বুঝতে পারছি না। তোমরা অফিসের মধ্যে ঢলঢলি করলে সমস্যা নেই, কিন্তু আমি যদি কিছু বলি তাতে আমার রিয়াক্ট করা হয়ে গেল। ম্যাডাম, আমি তেমন করে বলতে চাইনি আসলে। দেখতে সুন্দরী আছে, বিয়ে করে নাও। এতই যখন তেল ঝোলের প্রেম সম্পর্কে, তাহলে বিয়েটা করে নিলেই তো পারো। ম্যাডাম, এমনিতেই সহ্য করতে পারেন না, তারপর যদি আমি রিয়াকে বিয়ে করে নিই তাহলে ও তো আমার কাছ থেকে সত্যিই চাইবে না। তখন আপনি কি করে সহ্য করবেন? তুমি এবার বেশি বেশি বলছো ঈশান। আমি বুঝতে পারি না, আমি রিয়ার সাথে থাকলে কথা বললে কী এমন সমস্যা আপনার? সেদিন আপনার বোনের সাথে দেখেও এরকম রিয়াক্ট করলেন, জানার পর থেকে সেটা ঠিক আছে, কিন্তু রিয়া মেয়েটার সাথে দেখলে যে কেন সহ্য করতে পারেন না সেটাই আমি বুঝতে পারছি না। ফালতু কথা বলো না তো। তোমার যেখানে খুশি জড়াজড়ি করবে, এগুলো কেউ দেখতে বাজে কথা বলবে, সেখানে আমি বলেছি বলে খুব ফসকা পড়েছে তোমার, তাই না? যাও যাও, তুমি প্রেম করো, যা ইচ্ছে তাই করো, দরকার পড়লে বিয়ে করো, তারপরে আমার কিচ্ছু যায় আসে না। ঈশান খেয়াল করলো ম্যাডামের চোখ মুখ লাল হয়ে আছে। রাগে কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। ঈশান বিষয়টাকে বাজিয়ে দেখার জন্য বলতে আরম্ভ করলো, ঠিক আছে, আপনি যখন এত করেই যখন বলছেন তাহলে আমি আব্বু আম্মুর সাথে রিয়াকে কথা বলিয়ে দিব। আপনার যখন এতই ইচ্ছা আমার আর রিয়ার বিয়েটা খাওয়ার, তাহলে আমি আর দেরি করব না, আমি রিয়াকেই বিয়ে করব। ঈশান কথাটা বলেই কিছুক্ষণ চুপ করে রইল। ম্যাডাম মাথা নিচু করে আছে, তাই ছেলেটা কেবিন থেকে বের হতে গেলেই ম্যাডাম ঝড়ের গতিতে এসে ওর শার্টের কলার ধরে নিজের দিকে ঘোরালো। ম্যাডাম রাগের বশে ঈশানের অনেকটা কাছে চলে আসছে আর চোখে চোখ রেখে বলতে লাগলো, কি বললি তুই? আরেকবার বল। আমি আবার কি বললাম? না বললে না কি যেন একটা আরেকবার বলো শুনি। তো বলবে না? আপনি বারবার বলছেন যে রিয়াকে বিয়ে করে নিতে, তাহলে সেটাই করি। তোর সাহস কি করে হলো রিয়াকে বিয়ে করে নেওয়ার কথা ভাবিস তুই?
তাও আবার আমার সামনে। তাহলে কি করবে? আর আপনি এত রাগ করছেন কেন? আপনিই তো বললেন রিয়াকে বিয়ে করে নিতে। এখন আপনিই বলছেন আমার সাহস কি করে হয়? আজকের পর থেকে তুই রিয়ার নামটাও আর তোর এই মুখে আনবি না। আমি তোকে বলেছি তুই রিয়ার সম্পর্কে আর একটা কথাও বলতে পারবি না। আশ্চর্য বিষয়, আমি রিয়ার সাথে কেন কথা বলবো না? ও আমার ফ্রেন্ড, তাই ওর সাথে আমার কথা বলতেই হবে। আপনি বাধা দেওয়ার কে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কেন করছেন এমন? বিশেষ করে আমি রিয়ার সাথে কথা বললাম কি না সেটাতে আপনার এত কিছু সমস্যা। কারণ ওকে আমার পছন্দ না। আমি বারণ করেছি, তাই ওর সাথে তুই কথা বলবি না। আমি বারণ করেছি, ব্যাস, বলবে না মানে বলবে না। আজব তো, আপনার পছন্দ না তাতে আমি কি করতে পারি? আপনার রিয়াকে পছন্দ না হলেও আমার ওকে ভীষণ পছন্দ। তাছাড়া রিয়া আপনার মতো এতটা রাগী নয়, সবসময় ভালোভাবেই ভালোবেসেই কথা বলে আমার সাথে। খুব ভালোবাসে না তোমাকে? খুব ভালোবাসে দে রিয়া। ম্যাডাম, আপনি কিন্তু এবার লিমিট ক্রস করছেন। আমার সামনে এসব বলার সময় তোমার মনে ছিল না? তোমার সাহস কি করে হলো রিয়া সম্পর্কে এসব কথা বলার? আবার জোর গলায় বলছো ওকে বিয়ে করবে তুমি? তবে নয়তো কি বলবে? আপনি বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করছেন, তাহলে কি বলবো আমি? আপনি যেহেতু বলছেন আমি ওকেই বিয়ে করব, দেখে নিয়েন। আমি বারণ করেছি, তুমি ওর নামটা আর মুখেও আনবে না। আর বিয়ে করা তো সেখানে দূরের কথা। আজব তো, কি সমস্যা আপনার? গায়ে পড়ে ঝামেলা করছেন কেন আপনি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি ওকে বিয়ে করব কি না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ম্যাডাম। তাহলে এটাও আমার ব্যাপার, আমি তোমাকে বারণ করব। আর তুমি কি করে ওকে বিয়ে করো সেটাও আমি দেখে নেব। আমি তো ওকেই বিয়ে করব। না, তুমি ওকে বিয়ে করতে পারবে না। কিন্তু কেন করব না? তাহলে কাকে করব? রিয়াকে আমার পছন্দ, তাই আমি ওকে। তুমি রিয়াকে বিয়ে করবে না, করবে না, করবে না। যদি কাউকে বিয়েটা করতে হয় আমাকেই করবে। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা কী সব বলছে, এখনও শার্টের কলার ধরে রেখেছে, চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। ভদ্রমহিলা এরকম কথাতে ঈশান হতবাক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ছেলেটার মাথাতে ঘুরতে লাগলো, ম্যাডাম হয়তো রাগের মাথায় এরকম কথা বলেছে। ঈশান তার ছেলের একটা হাসি দিয়ে বলল, কি বললেন? আপনি আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুমি বিয়ে করলে আমাকেই করবে, ওকে কেন করবে? এবার ঈশান চোখ জোড়া বড় বড় করে ম্যাডামের দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা এবার ঈশানের শার্টের কলার ছেড়ে দিল, তারপর মাথাটা নিচু করে নিল। ঈশান আবারও কিছু বলতে যাবে, তার আগেই মিথিলা ম্যাম যেটা বলল সেটার জন্য ঈশান কখনো প্রস্তুত ছিল না। তুমি আমার এত কাছে থেকেও কিছু বুঝতে পারলে না? ঈশান, আমি বারবার তোমাকে কেন রিয়ার সাথে মেলামেশা করতে বারণ করি? এইটুকু কি তোমার মধ্যে কমন সেন্স নেই? আমি তোমাকে পছন্দ করি বলেই তো বারণ করি। ভালোবাসি তোমাকে আমি, সেই জন্য সবসময় সামনে দেখতে চাই। রিয়ার সাথে কথা বললে, ওর সাথে তুমি থাকলে আমার আমার মনে হয় আমার ভেতর থেকে কেউ কলিজাটাকে বের করে নিচ্ছে। আমি যেন জেলাস ফিল করি ওর সাথে তোমাকে দেখলে। তুমি বোঝো না? কারণ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ এভার অ্যান্ড এভার। ঈশান চুপ করে রইল। মিথিলা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এবার চাপটে ছেলেটাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে চুপ রইল। ঈশান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ম্যাডামের কি মাথা খারাপ হয়ে গেছে? ঈশান সেটাই ভাবছে। আবার মনে হলো ম্যাডাম হয়তো ওর সাথে মজা করছে, কিংবা রিয়ার থেকে ওকে দূরে সরানোর জন্য এমন একটা নাটক করছে। এত বড় লোকের মেয়ে এরকম নাটক করতেই পারে। তারপর আরেকবার মনে হলো এটা ওর বান্ধবীর বড় বোন, আর তার উপর অফিসের বস। এসব কিছু হওয়া সম্ভব না। মিথিলাদের অবস্থা ঈশানদের থেকে অনেক বেশি ভালো, তাই ঈশান মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলল, মজা করছেন আমার সাথে? পাগল মনে হয় আমাকে দেখে? একটা মেয়ের থেকে আমাকে দূরে সরানোর জন্য আর কি করবেন আপনি? ম্যাডাম, আপনার যদি আমাকে এতই অপছন্দ, তাহলে রিয়াকে রেখে আমাকে অফিস থেকে বের করে দিন। তোমাকে বের করে দিই আর তুমি রিয়াকে বিয়ে করে নিয়ে খুব শান্তিতে সংসার করো, তাই না? আজব তো, আমি ওকে বিয়ে করলাম কি না করলাম সেটাতে আপনার কি? এত বলার পরে তুমি বুঝতে পারছো না তুমি কি এতটাই কথা? আমি বলছি না আমি তোমাকে পছন্দ করি। তুমি আমাকে বিয়ে করবে, অন্য কাউকে না। শোনো, আজকের পর রিয়ার নাম আর যেন তোমার মুখে না শুনি। অদ্ভুত, কী সব আজে বাজে কথা বলছেন আপনি। মিথিলা বারবার একই কথা বলতে লাগলো, আর ঈশানের মনে হতে লাগলো ম্যাডাম হয়তো ওর সাথে ফজলামি করছে। তাই ঈশান কেবিন থেকে বেরিয়ে যেতে নিলেই তখন ম্যাডাম ওর শার্টের কলার ধরে টেনে আনলো।
তারপর যেটা করলো সেটার জন্য প্রস্তুত ছিল না ঈশান। ম্যাডাম ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগিয়ে দিয়ে মিনিট খানিকের মতো ওর ঠোঁটে পাগলের মতো কিস করলো। তারপর ঈশানের চুপ করে থাকতে দেখে ওর হাত দুটো নিজের কোমরে রাখলো। মিথিলা এক হাতে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরেছে, আরেক হাতে ওর শার্টের কলারটা শক্ত করে খামচে ধরে রাখলো। মিনিট খানিক পর ঈশান জোর করে ম্যাডামকে ছাড়াতে গেলেই তখন মেয়েটা নিজেই ওকে ছেড়ে দিয়ে বলতে আরম্ভ করলো, এখান থেকে তুমি কোথাও যাবে না, যদি যাও তাহলে আমার মরা মুখ দেখবে ঈশান। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান একের পর এক শকড হচ্ছে। কি থেকে কি বলছেন উনি, আর কেনই বা এরকম করে ব্ল্যাকমেল করছে, সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। ছেলেটা চুপ করে আছে দেখে ম্যাডাম আবারও বলতে লাগলো, তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি আমার বান্ধবীদের ফোন করছি, ওরাও আসবে, আর রিয়া যাবে আমাদের বিয়েতে সাক্ষী দিতে। অসম্ভব, আপনি কী সব বলছেন বুঝতে পারছেন? এমন করলে আমি কিন্তু অফিস ছেড়ে চলে যেতে বাধ্য হব বলে দিলাম। সেই সুযোগটাই তুমি পাবে না। বাইরে গিয়ে রিয়াকে বিয়ে করে নিয়ে সুখে থাকবে, শান্তিতে সংসার করবে, আর আমি কষ্টে থাকবো, সেটা কখনোই হতে পারে না। বিয়ে তোমার আমাকেই করতে হবে, যদি না করো তাহলে আমি সুইসাইড করব, আর সুইসাইড নোটে তোমার নামটা লিখে যাব। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছেন। এমন করে আপনি আমাকে নিজের করতে পারবেন না। দেখুন, মজা করবেন না আমার সাথে। মজা করছি না কি করছি সেটা তুমি এখনই দেখতে পাবে। মেয়েটা এবার জোর করে ঈশানকে অফিস থেকে বের করে নিয়ে যেতে লাগলো। ঈশান যেতে চাচ্ছিল না দেখে ম্যাডাম ম্যানেজার আর কয়েকজন লোককে দিয়ে জোর করে ঈশানকে নিয়ে গাড়িতে বসালো। ঈশান বারবার বলতে লাগলো ওনাদের সাথে যাবে না, আর ম্যাডামকে বিয়েও করতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? মিথিলা ম্যাডাম এক প্রকার কিডন্যাপের মতো করে নিয়ে ওকে কাজী অফিসের সামনে আসলো। সবাই খানিকটা অবাক হলো এমন একটা জায়গাতে আসাতে। এরই মাঝে ম্যাডাম রিয়াকেও কল করে ডেকে নিয়েছে। ঈশান কাজী অফিসের সামনে এসে দেখলো আরও কিছু লোকজন, কিন্তু তেমন কেউ চেনা জানা নেই। ঈশান বারবার বারণ করছিল দেখে এবার ম্যাডাম কিছু একটা ভেবে গাড়ির ডিকি থেকে একটা ছুরি বের করে আনলো। তারপর সেটা নিজের গলায় ধরে বলতে আরম্ভ করলো, এবার বলো কাকে বিয়ে করবে, আমাকে নাকি অন্য কাউকে? ম্যাডাম, কি পাগলামি করছেন? লেগে যাবে তো, নামান ছুরিটা। আমি মরে গেলে না তোমার কিছু যায় আসে না, তাহলে আমি মরেই যাব। তোমাকে না পেলে আমি এমনিতেও ভালো থাকতে পারবো না। তুমি অন্য সব মেয়ের সাথে কথা বলবে, তাদের সাথে ঢলাঢলি করবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। তুমি আজকে আমাকে বিয়ে করবে, বাসায় নিয়ে যাবে। কি মুশকিল, আপনি কী সব বাজে কথা বলছেন? বাসার কাউকে না জানিয়ে বিয়ে করাটা কত বড় অন্যায় আপনি ভাবতে পারছেন? আব্বু আম্মু কত শখ করেছে আমাকে বিয়ে করাবে, আমার বউয়ের মুখ দেখবে বলে। সেটাই করছি শোনো, তুমি একটাবার শুধু হ্যাঁ বলে দাও, তারপর আমরা বিয়ে করে নিয়ে আজকেই আপু আম্মুর দোয়া নিতে যাবো। সবাই আমাদের মেনে নেবে, দেখো আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই না? বলো শোনো। মিথিলা ঈশানের গালের পাশে হাত রেখে কথাটা বলল, আর অন্য হাতে ছুরিটা গলায় ধরে রেখেছে। ঈশান ছুরিটা ধরতে গেলে মিথিলা ওটা গলার সাথে চেপে ধরল। এবার ছুরির আঘাতে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়েছে, সেখান থেকেই রক্ত পড়ছে। ঈশান বিয়ে করতে চাইছে না বলে অফিসের সবাই ওকে জোর করতে লাগলো। আর রিয়াও কেমন যেন কাঁদো কাঁদো চোখে ঈশানের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, দেখো ঈশান, ম্যাডাম তোমাকে কত ভালোবাসে। এই ভালোবাসা ফিরিয়ে দিতে চাইছো তুমি? বিয়েটা করে নাও না। ঈশান ভেবেছিল রিয়া ওকে পছন্দ করে, তাই ম্যাডামকে বিয়েটা করতে বারণ করবে, কিন্তু ভদ্রমহিলা যে নিজেই ওকে বিয়ে করে নিতে বলছে। ঈশান কিছুক্ষণ অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল, তারপর আবার খেয়াল করলো ম্যাডামের চোখে পানি টলমল করছে। ঈশান কথা বলছে না দেখে ম্যাডাম আবার বলতে আরম্ভ করলো, আমি মরে গেলে তোমার কিচ্ছু যায় আসে না তো। আমি ভেবেছিলাম তুমি আমাকে একটু হলেও পছন্দ করো, আর বিয়ের পর আমাদের মাঝে ভালোবাসাটা হয়ে যাবে। ঈশান, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার চুপ করে থাকাটা বলে দিচ্ছি তুমি আমাকে পছন্দও করো না। আমি তোমাকে সব সময় রাগ অভিমান দেখাই, সেই জন্য এরকম করে আমাকে অপছন্দ করো? আমি দেখতে সুন্দর নই তাই না ঈশান? রিয়ার মতো অত সুন্দর করে কথাও বলতে পারি না, কিন্তু আমার ভালোবাসাটা তোমার জন্য অনেক বেশি ছিল, আর তুমি সেটা বুঝতে পারলে না। আজকের পর দেখো তুমি তোমার বান্ধবীর কাছে অনেক বড় অপরাধী হয়ে থাকবে, কারণ মিম ওর আপুকে তোমার জন্যই হারাবে। আমার বোন তোমাকে সবসময় অপরাধী ভেবে যাবে। মেয়েটা কান্নাকাটি আর এমন একটা ব্ল্যাকমেল ঈশান শেষে উপায় না পেয়ে ওনার হাত থেকে ছুরিটা জোর করে সরিয়ে নিল।
মিনিট 5 হলো বাসার সামনে দাঁড়িয়ে আছে। কলিং বেল দিয়েছে ঈশান, কিন্তু কেউ দরজা খুলছে না। হাত পা কাঁপছে ঈশানের, না জানি এবার কি হয়। কিছুক্ষণের মধ্যে আম্মু দরজা খুলে দিল। তারপর ছেলের পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। দুজনের গলায় মালা। এমন কিছু দেখে আম্মু চোখ বড় করে দুজনের দিকে তাকিয়ে রইল। আম্মু আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, এই সময় তুমি বাসায়, আর এই মেয়েটা কে? তোমরা একসাথে দাঁড়িয়ে আছো, তোমাদের এই অবস্থা কেন? আম্মু কথাগুলো বলে শেষ করতে পারলো না। তার আগে মিথিলা মাথার ঘোমটা টেনে এসে শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর মাথা নিচু করে রইল মেয়েটা। ঈশান কিছু বলতে না দেখে এবার ভদ্র মহিলা নিজেই বলতে আরম্ভ করলেন, আম্মু, আমি তোমার ছেলের বউ। ভদ্র মহিলার দিকে ঈশান সহ আম্মু চোখ বড় বড় করে তাকালো। মেয়েটার মুখে লজ্জার একটা ছাপ। এবার আম্মু কিছু বলছে না দেখে মিথিলা বলতে আরম্ভ করলো, আম্মু, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই একটু আগে বিয়ে করেছি। তোমার তোমার ছেলে আমাকে ভালোবাসে সেটা স্বীকার করছিল না, আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভাবছিল, তাই আজকে বিয়েটা করে নিয়েছি। দেখো, আমরা অনেক ভালো থাকবো। আম্মু চুপচাপ ঈশানের দিকে তাকিয়ে আছে দেখে এবার মিথিলার বেশ খানিকটা ভয় হলো। ভদ্রমহিলা কি তাহলে ওকে পছন্দ করেনি? তাই মিথিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, আমাকে তোমার পছন্দ হয়নি আম্মু, তাই না? আম্মু একবার মেয়েটার দিকে তাকিয়ে তারপর আবারও নিজের ছেলের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ঈশান, এই মেয়েটা কি বলছে? ঈশান, সত্যিই তোমরা বিয়ে করেছো আজকে? না মানে আসলে হ্যাঁ আম্মু, আর কি। আম্মু ঈশানের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই ঈশান মাথা নিচু করে ফেলল। এবার মিথিলা আম্মু চোখ রাঙানিতে ভ্যা ভ্যা করে কান্না করে দিয়ে বলতে লাগলো, ওর কোনো দোষ নেই আম্মু, সব দোষ আমার। ও আমাকে বলতে পারছিল না যে আমাকে ভালোবাসে, তাই ছিলাম আমি নিজেই বলেছিলাম। ঈশান বলেছিল তোমরা আমাদের মেনে নেবে না, তাই আমি ভেবেছিলাম আমরা বিয়েটা করে নিলে তোমরা আমাদের মেনে নেবে। কিন্তু আমি জানতাম না তুমি আমাকে একটুও পছন্দ করবে না। তুমি ওকে কিছু বলো না আম্মু, তোমার আমাকে পছন্দ না হলে আমি এখান থেকে চলে যাব। ঈশান চুপ করেছিল, কিন্তু ম্যাডামের এরকম ন্যাকা কান্নায় ওনার দিকে তাকালো। এই মেয়ে নাটক করতেও পারে বটে, কথাটা ভেবেই ছেলেটা আম্মুর দিকে তাকালো। মেয়েটা এরকম কান্নাকাটি দেখে এবার আম্মু এগিয়ে এসে ওর মুখের পাশে হাত রেখে আদুরে গলায় বলতে লাগলো, কে বলেছে তোমাকে আমার পছন্দ হয়নি? আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাকে। এরকম একটা মিষ্টি মেয়েকে ছেলের বউ হিসেবে পাওয়ার ইচ্ছা আমার। আমি অনেক আগে থেকেই ঈশানকে বলেছিলাম তোমার মতো মিষ্টি একটা বউ আনতে। আমার ছেলে বিয়ে করছিল না, আর আজকে তোমরা আমাদের না জানিয়েই বিয়েটা করে নিলে। না জানিয়ে বিয়ে করার কারণে একটু রাগ হলেও এরকম একটা মিষ্টি বউয়ের জন্য এইটুকু ত্যাগ করা যেতেই পারে। আম্মুর কথাতে মিথিলা আবেশে ভদ্রমহিলাকে জড়িয়ে ধরলেন। আম্মু ছেলের বউয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তখন মিথিলা বলতে আরম্ভ করলো, তুমি এত সহজে সবটা বুঝে গেলে আম্মু, তুমি খুব ভালো। আমি না এরকম একটা শাশুড়ি আম্মুই পেতে এসেছিলাম। আমাকে আমাকে তুমি মেয়ের মতো করে ভালোবাসবে তো? সে তো বাঁচতেই হবে। এরকম একটা বৌমা পেয়েছি, তাহলে বাঁচবো না? আম্মু কথাতে ঈশান হাঁপ ছেড়ে বাঁচল। এখন আব্বুকে কি করে বোঝাবে সেটা নিয়েই টেনশন হচ্ছে। আম্মু মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বলে, ওকে নিয়ে সোফায় বসালো। তারপর আব্বুকে বাসায় ডাকলো। ঈশান চুপ করে মেয়েটার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বসতেও খুব বেশি ভয় লাগছে, না জানি আব্বু বাসায় আসলে কি কুরুক্ষেত্র হবে। ঈশানের আব্বু আর মিমের ফ্যামিলি যদি আসে তখন কি হবে সেটাই ভাবছে। এরই মাঝখানে আম্মু আবার ফিরে এসে যেন ঈশানের টেনশনটাকে আরও বাড়িয়ে দিল। আব্বু, মিথিলা মামুনের বাসার ঠিকানা আর আব্বু আম্মুর নম্বরটা আমাকে দাও। আমি ওর আব্বু আম্মুকে বিষয়টা বলি, না হলে ওনারা বিষয়টা জানতে পারবে না আর মেয়েকে নিয়ে টেনশন করবে। না মানে আসলে আম্মু, উনি আমার অফিসের বস আর মিমের বড় আপু। ঈশানের মুখে এরকম কথা শুনে আমার বিস্ময়ের চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ভাবছেন হয়তো একই সর্বনাশ করেছে ছেলে। শেষে কিনা যাকে নিয়ে সন্দেহ করলো তারই বড় বোনকে বিয়ে করে বাসায় ফিরল ছেলে।
কথাগুলো ভেবেই যেন আমুর মূর্ছা যাওয়ার মতো অবস্থা। কিছুক্ষণ ধরে চুপ করে থেকে আমু ঈশানের কাছে এসে কিছুক্ষণ ওকে থাপ্পড় চড় মারতে লাগলো আর বলতে লাগলো, বদমাইশ ছেলে, না জানিয়ে বিয়ে করেছে, তাও আবার যাকে নিয়ে সন্দেহ করলাম তার ওই বড় বোনকে। এখন বলছো সে তোমার অফিসের বস। আজকে তোমার হচ্ছে আগে আমার হাতে ধোলাই খাও। তোমার আব্বু আর ওর বাসা থেকে লোকজন আসুক, তারপর দেখো তোমার কি হাল হয়। আমু ঈশানকে কয়েকটা থাপ্পড় মারতেই মিথিলা বলতে লাগলো, আম্মু তুমি ওকে মেরো না তো, এমনিতেও বেচারা টেনশনে আছে। তার উপরে আমার আব্বু আম্মু এসেছিল, কি অবস্থা করবে যে কে জানে। আর শোনো, ওকে কষ্ট করে ওকে মারতে হবে না, মিম আসলে এমনিতেই ওর অবস্থা রফাদফা করে ছাড়বে। আমু মিথিলার কাছে গিয়ে বসলো। অন্যদিকে ঈশান অসহায় চোখে ভদ্রমহিলার দিকে তাকালো, কারণ এই মহিলা ওর বউ নাকি ডাইনি। শেষে কিনা বউকে শালিকা আসলে ওর গায়ে হাত তুলবে। ঘণ্টাখানেকের মধ্যে বাসার ডাইনিং রুম পুরো ভরে গেল, কারণ এরই মাঝে মিমের বাসা থেকে মিম আর ওর আব্বু আম্মু চলে এসেছে আর জানতে পেরেছে মেয়ে তার অফিসের একজন স্টাফকে বিয়ে করে তার বাসায় গিয়ে উঠেছে। এইসব জানার পর মিমের আব্বু আম্মার চুপ করে থাকতে পারেনি। অন্যদিকে ওর বেস্ট ফ্রেন্ড ওরই বড় আপুকে বিয়ে করেছে। এটা শোনার পর মিমের খুব রাগ হচ্ছিল। ঈশান একটাবার ওকে জানালো না ওরা দুজন রিলেশনে আছে কিংবা দুজনের প্রতি দুজনের দুর্বলতা আছে। সবাই চুপ করে রইল। ঈশান মাথা নিচু করে আছে। এরই মাঝে মিম রাগটা কন্ট্রোল করতে না পেরে দৌড়ে এসে ঈশানকে কয়েকবার কিল ঘুষি বসিয়ে দিয়ে বলতে লাগলো, কুত্তা হারামি, তোর সাহস কি করে হয় আমার বোনকে বিয়ে করিস, তাও আবার আমাকে না জানিয়ে? তুই তুই একটাবার আমাকে বলতে পারতি না তুই আমার বড় আপুকে পছন্দ করিস, ভালোবাসিস? আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিতাম। তুই কি করে ভাবলি যে আমি তোদের বিয়েতে বাধা হব? আমি তো খুশি হতাম তুই আমার বোনকে বিয়ে করে। তোর এত বড় সাহস হলো কি করে না জানি আমার বড় বোনকে বিয়ে করার? তুমি একটাবার বলে দেখতি আমি বারণ করতাম কখনো? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এত বড় অন্যায় করতে পারি ঈশান? এবার মিথিলা এসে মিমকে আটকে দিল আর মিম কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি তোর থেকে এটা আশা করিনি রে, তুই আমার থেকে আমার সাথে এত বড় প্রতারণা করতে পারি ঈশান। বোন, তুই আমার জামাইকে মারছিস কেন? আমার সুইট কিউট জামাইটাকে তুই এমন করে আঘাত করতে পারিস না। ও তো দুলাভাই হয়, শোনো বোন, বড়দের গায়ে আঘাত করতে নেই, হাত তুলতে নেই, তুই জানিস না? ছাড় আমাকে। আর তুই কি করে পারি আমার একমাত্র বোন হয়ে আমার সাথে এত বড় শত্রুতা করতে? আমারই বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবি একটাবার আমাকে জানাতে পারলি না? আমি কি তোদের বিয়েটা আটকে দিতাম নাকি সবাইকে বলে বেড়াতাম? মিম, আমার কথা শুন দোস্ত, আমি এরকম কিছু করতে চাইনি। তোর বোন। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না তুই। নিজের থেকে বড় একটা মেয়েকে বিয়ে করেছিস, তাও আবার সে আমারই বড় বোন। আমার বড় বোনকে বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে না জানিয়ে তোর উপর যা রাগ হচ্ছে না। ঈশান মাথা নিচু করে রইল। এবার মিথিলা বোনকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, শোনা বোন, আমার কথা শোন। আজকে অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমি নিজেই জানতাম না যে আজকে তোর ফ্রেন্ডকে আমি জোর করে বিয়ে করবো। মানে? এবার মিথিলা সবার সামনে সবটা বলল। সব শোনার পর সবাই মিথিলার দিকে চেয়ে রইল। মিমের আব্বু আম্মু চুপ করে আছে। ভদ্রলোকের মাথা কাটা যাচ্ছে ওনার মেয়ের কাজের জন্য। জোর করে একটা ছেলেকে বিয়ে করেছে মেয়ে, সেটা এখন আবার জোর গলাতে বলছে। ঈশানের আব্বু আম্মু রাগি চোখে মিথিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান ভেবেছিল মিথিলা এসব কিছুই বলবে না, কী করে সবাইকে সামলাবে সেটাই ভেবে পাচ্ছিল না। কিন্তু মিথিলা যে নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিল তাতে ঈশান অবাক হলো। মিথিলা মাথা নিচু করে আছে। এবার ওর আব্বু এসে হুটহাট করে যেটা করলো সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। মিথিলার আব্বু অর্থাৎ ঈশানের শ্বশুর এসে বড় মেয়ের গালে কষিয়ে একটা থাপড় বসালো। আব্বুর এরকম কর্মকাণ্ডে মিথিলা ভয় পেয়ে গেছে। ও ভাবতে পারেনি যে আব্বু ওকে এই বয়সে গায়ে হাত তুলবে। ভদ্রলোক আবারও থাপড় মারার জন্য যখনই হাত তুলতে যাবে তখনই মিম বলতে আরম্ভ করলো, আপুকে মেরো না আব্বু, আপু কখনো মার খায়নি। তুমি এরকম করে মারলে আপু কষ্ট পাবে তো। এই চুপ, একদম চুপ। আর একটা কথা নয়, ওকে আজকেই মেরে ফেলবো। ওর সাহস কি করে হলো একটা ছেলেকে ব্ল্যাকমেইল করে জোর করে বিয়ে করা? তুমি জানো এই ছেলেটা থানায় কমপ্লেন করে দিলে
এর জন্য কি হতে পারে? কাউকে ব্ল্যাকমেল করে বিয়ে করাটা কত বড় অপরাধ তুমি বুঝতে পারছো? তোমাদের সব কথাতে আমি সাই দিয়েছিলাম, আর আজকে এসে এরকম একটা কাজ করছো। একটা জুনিয়র ছেলেকে বিয়ে করে এসে সেটা আমার সামনে উঁচু গলায় কথা বলছো। সবার সামনে আমার মান সম্মানটা তুমি ধুলোর সাথে মিশিয়ে দিয়েছো। মিথিলার আব্বু ওকে আরেকটা থাপড় মারতেই ঈশান আর চুপ করে থাকতে পারল না, কারণ মিম ইশারা করলো ঈশানকে ওর আব্বুকে আটকানোর জন্য। ছেলেটাও ভাবলো আর চুপ করে থাকাটা ঠিক হবে না, দোষ যদি করে থাকে দুজনে করেছে। ঈশানের প্রতি ছিল কাজী অফিসে যাওয়ার সময় বাসায় কল করে দেওয়া কিংবা মিমকে জানানো। সেটা করলে হয়তো এরকম কিছু হতো না। তাই ঈশান এবার নিজে থেকেই এসে ভদ্রলোকের একটা হাত ধরে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ ওনার গায়ে হাত তুলবেন না, সব দোষ ওনার নয়, দোষটা আমারও। আমার উচিত ছিল আপনাদের সবাইকে জানানো। আমি বুঝতে পারিনি ম্যাডাম আমাকে পছন্দ করে আর আজকে এমনটা করবে। দোষ যদি করে থাকি আমরা দুজনেই করেছি। ম্যাডাম আমাকে ভালোবাসে বলেই বিয়েটা করেছে। আমার কোনো আপত্তি নেই যে উনি আমাকে জোর করে বিয়ে করেছে। ওনাকে মারবেন না। এটা ঠিক যে আমি বিয়েতে রাজি ছিলাম না, আর আমি ওনার থেকে বয়সে ছোট, কিন্তু বিয়ে করার পর থেকে আমি ওনাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। চুপ থাকো, একদম চুপ করো, আর একটা কথাও বলবে না। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। তোমাকে ছেলের মতো ভেবেছিলাম, আর সেই কিনা তুমি টাকার জন্য আমার বড় মেয়েকে ফাঁসিয়েছো। 1 মিনিট, আর একটা বাজে কথা আমার ছেলের সম্পর্কে বলবেন না। আপনার মেয়ে যেখানে নিজেই তার দোষ স্বীকার করেছে, বলছে ও জোর করে ব্ল্যাকমেল করে আমার ছেলেকে বিয়ে করেছে, সেখানে আপনার লজ্জা করে না এরকম একটা কথা বলতে? আপনাদের থেকে আমরা অর্থবিত্তের দিক দিয়ে ছোট হতে পারি, তাই বলে এই নয় যে আপনার মেয়েকে ফাঁসানোর জন্য আমি আমার ছেলেকে লেলিয়ে দিব। আপনার যদি এতই মেয়েকে নিয়ে সমস্যা থাকে তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। আপনার মেয়ের ভালোবাসার থেকে যদি আপনার কাছে টাকা আর সম্মানটা বড় হয়ে যায় তাহলে আপনার মেয়েকে নিয়ে যান। ঈশানের আব্বুর এমন কথা শুনে এবার মিথিলা দৌড়ে এসে ওনার পায়ে পড়ে গেল। মিথিলা ভদ্রলোকের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু দয়া করে এরকম কথা আর বলো না। আমি কোথাও যাব না, আমি তোমার ছেলেকে ছাড়া কোথাও যেতে পারবো না। বিয়েটা যেমন করেই হোক আপু, ও আমাকে ভালো না বাসলেও আমি ওকে নিজের থেকে বেশি ভালোবাসি। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। তোমার বাসায় আমাকে একটু জায়গা দাও। তোমাদের বাসাতে আমি কাজের মেয়ে হয়ে থাকবো, তারপরেও তোমার ছেলে থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো, সত্যি মরে যাবো আব্বু। দেখো মামনি, তোমার আব্বুকে আমরা এখানে ডেকেছিলাম একটা সঠিক সমাধানের জন্য, কিন্তু তোমার আব্বু এসে যেসব কথা বলছে, মেয়ের বাবা হিসেবে ওনার থেকে কেউই এসব কথা একসেপ্ট করবে না। তোমার বাবার টাকা পয়সাটা তোমার থেকে অনেক বড়, তাই তোমার বিয়েটা উনি কখনোই মানবেন না। তার থেকে তুমি তোমার আব্বুর সাথে বাসায় চলে যাও। না আব্বু, আমি কোথাও যাবো না। আব্বু তুমি বলো না, তুমি আমাকে পছন্দ করেছো, তোমার ছেলের বউ হিসেবে আমাকে মেনে নিয়েছো। আব্বু এরকম করে কেন বলছে? বোন, এই বোন বল না, তুই তুই আমি তোর ফ্রেন্ডকে খুব ভালোবাসি রে। আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। মিম আব্বুকে কিছু বলতে গেলে আব্বু রাগী চোখে মিমের দিকে তাকাতেই মিম কিছুটা দূরে সরে গেল। আব্বু প্রচুর পরিমাণে রেগে আছে। মিথিলা বুঝতে পেরে এসে আব্বুর পা জড়িয়ে ধরল। এবার মিথিলার আম্মু এসে ওর আব্বুকে বলতে লাগলো, ওগো তুমি এরকম রাগ করে থেকো না। দেখো ছেলে মেয়ে দুজন পছন্দ করে বলেই বিয়ে করেছে, না জানিয়ে বিয়ে করেছে, তার জন্য ওদের তুমি শাস্তি দিও। তারপরেও এখন এই বিয়েটা থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না। মেয়েটা ঈশানকে ভালোবাসে, এমন তো না যে আমরা ছেলেটাকে চিনি না। ঈশান ভালো ছেলে, আমাদের মেয়েকে ভালো রাখবে। তুমি তো চেয়েছিলে একটা ভদ্র একটা ভালো ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিতে, যে তোমার মেয়েকে দেখে রাখবে। ঈশানের হয়তো তোমার মতো এত টাকা নাও থাকতে পারে, কিন্তু ও তোমার মেয়েকে ভালো রাখবে, দেখো। এবার ঈশানের আম্মু এগিয়ে আসলো আর বলতে আরম্ভ করলো, ভাই সাহেব, মেয়ের বাবা হয়ে এত শক্ত হলে চলে না। মেয়ের বাবাকে নরম হতে হয়। ছেলে মেয়ে দুজনেই ভুল করেছে, ওদের উচিত ছিল জানিয়ে বিয়েটা করা। আমি আপনার মেয়ের একার অন্যায় দেখছি না, আমি আমার ছেলেরও দোষ দিচ্ছি।
নিশ্চয় ও এমন কিছু করেছে যার জন্য আজকে জোর করে আপনার মেয়ে ওকে বিয়ে করেছে। দেখুন, ওরা ভুল করেছে, তার জন্য অন্যরকম শাস্তি দেওয়া যেতে পারে। তাই বলে এরকম চুপ করে থাকবেন না। চুপ করে থেকে দুজনকে আলাদা করে দিলে তারপর ওরাই কষ্ট পাবে। আপনার মেয়েকেই দেখুন, আমার বাড়ির বউ হয়ে থাকার জন্য কিভাবে কান্নাকাটি করছে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আপনার মেয়েকে আমার ছেলের বউ করে এই বাসায় রেখে যাওয়ার জন্য। বিয়েটা তো ওরা করেই ফেলেছে, এখন একটা সমাধানের দরকার। সমাধানটা না করে যদি এমন রাগ অভিমান করে থাকেন তাহলে ছেলে মেয়ের কখনোই ভালো হবে না। তাই বলছি, আর রাগ করে থাকবেন না। এখন একটু নরম হয়ে বিষয়টাকে ঠান্ডা মাথায় ভেবে মেনে নেওয়ার চেষ্টা করুন। এবার আব্বু কিছুটা শান্ত হলে তখন আম্মু ঈশানকে ইশারা করলো শ্বশুরের সাথে কথা বলতে। ঈশানও শ্বশুরের হাত ধরে এনে সোফায় বসালো। তারপর পায়ের কাছে বসে ওনার হাত দুইটা হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, বিয়েটা যেমন করেই হোক আমি চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখার। দেখুন, আমরা অন্যায় করেছি, তার জন্য অন্য কোনো শাস্তি দিন, তারপরও আমাদের আলাদা করে দেবেন না। এবার মিথিলার আব্বু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর মিথিলাকে কাছে থাকতে মিথিলা এসে ওর আব্বুর একপাশে বসলো, আব্বুকে জড়িয়ে ধরলো। ভদ্রলোক মেয়েকে এক হাতে জড়িয়ে ধরতেই মেয়ে ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এবার মিথিলার আব্বু ঈশানের আব্বুর দিকে চেয়ে বলতে লাগলো, ভাই সাহেব, অনাকাঙ্ক্ষিত এরকম আচরণের জন্য আমি খুবই দুঃখিত। হুটহাট করে বড় মেয়ের সম্পর্কে এরকম একটা কথা শোনার পর কারোর মাথায় ঠিক থাকবে না। ওরা বিয়ে করবে, দুজন দুজনকে পছন্দ করে, সেটা বলে করলেই হতো। দুপরিবার সম্মিলিতই করলেই হতো না? এরকম কিছু হতো না। ছেলে মেয়ের পছন্দ থাকতে পারে, তাই বলে বাবা মাকে না জানিয়ে বিয়ে করলে তাদের মনের অবস্থা কেমন হয় সেটা আপনিও জানেন। এই মুহূর্তে আপনার ছেলের ওপর ঠিক যতটুকু আপনার রাগ হচ্ছে, তার থেকে দ্বিগুণ রাগ আমার মেয়ের ওপর হচ্ছে। ছোটবেলা থেকে ওরা যা চেয়েছিল আমি সেটাই দিয়েছি। মেয়ে বলে কখনো অবহেলা করিনি। অফিসে বসতে চেয়েছে, আমি সেটাই করেছি। কিন্তু এরকম একটা কাজ করবে সেটা আমার ধারণাতেই ছিল না। আর ছেলেটা আমার চেনা জানা, ও আমাকে বললেই হতো বা ঈশানকে পছন্দ করে বিয়ে করতে চাই, তাই রাগ হয়ে গেছিল। আপনি কিছু মনে করবেন না ভাই সাহেব, আমাকে মাফ করবেন। আমি মেয়ের বাবা হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি অন্তত রাগ করে বিয়েটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। আমি কথা দিচ্ছি, আমার দিক থেকে সবসময় সম্পূর্ণ সাপোর্ট থাকবে ওদের ভালো রাখার। ওরা যেন ভালো থাকে আমি সেই ব্যবস্থা করব। আব্বু, আমার কিছুই চাই না, আমি আপনার মেয়েকে চাই। ঈশানের এমন দ্বারা কথাতে মিথিলার খুব বেশি ইচ্ছে করছিল এই মুহূর্তে ছেলেটাকে জড়িয়ে ধরে হাজারটা চুমু দিতে, কারণ ছেলেটা এরকম একটা কথা বলেছে যেটা থেকে ওকে খুব বেশি আদর করে দিতে ইচ্ছে করেছে। যে ছেলেকে একটু আগে জোর করে বিয়ে করতে হয়েছে, বিয়ের পর থেকেই সেই ছেলেই ওর হয়ে কথা বলছে। সবার সামনে থাকার দরুন এরকম কোনো কাজ করতে পারলো না মিথিলা। এবার সবাই বেশ ঠান্ডা মাথায় কথা বলে একটা দিন তারিখ ঠিক করলো দুজনের রিসেপশনের জন্য। তারপর সন্ধ্যার মুখে ঈশান বাসা থেকে খাওয়া দাওয়া করে মিম ওর আব্বু আম্মুর সাথে বাসায় চলে গেল। মিথিলা আব্বু আম্মু চলে যেতে ও রুমে আসলো আর ঈশানকে ইশারা করলো রুমে যেতে। আম্মু বিষয়টা স্পষ্ট দেখে মুচকি হেসে ছেলেকে রুমে পাঠিয়ে দিল, কারণ ছেলে মেয়ে দুটোকে স্পেস দেওয়া দরকার, তাই আম্মু ছেলেকে পাঠিয়ে দিল। ঈশান রুমে আসতেই এবার মেয়েটা কেমন যেন ওর দিকে একটা দুষ্টু মাখা হাসি দিয়ে তাকালো। ঈশান মেয়েটার কাছে এগিয়ে আসতেই মেয়েটা তাড়াহুড়ো করে গিয়ে দরজা লাগিয়ে দিল। ঈশান হতবাক হয়ে গেল, কারণ ভদ্রমহিলা এখন কি করতে চাইছে ঈশান বুঝতে আর বাকি রইল না। হাসি ঠোঁটে ঝুলিয়ে মেয়েটা এগিয়ে আসলো, তারপর এসেই আলতো করে ঈশানের গলার উপর দিয়ে হাত রেখে দাঁড়ালো। ঈশানও এবার একটা মিষ্টি হাসি দিয়ে মেয়েটার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। মিথিলা ভেবেছিল ঈশান ওকে সহজে মেনে নিবে না, কিন্তু বিয়ে হলে যে ওকে মানাতে সহজ হবে সেটা মিথিলা জানতো, তাই জোর করে আজকে এরকম একটা কাণ্ড ঘটালো। কিন্তু কে জানতো ওর জামাইটা এত রোমান্টিক যে জোর করে বিয়ে করলে ওকে এত সহজে মেনে নেবে। ঈশান মেয়েটা কোমরে জড়িয়ে ধরতেই মিথিলা ঈশানের গালে ঠুস করে একটা চুমু খেলো আর বুকে মাথা রেখে বলতে লাগলো, আমার মিষ্টি জামাইটা
আমি ভেবেছিলাম তুমি আমাকে সহজে মেনে নেবে না, জোর করে বিয়ে করেছি বলে রাগ করে থাকবে, কিন্তু তিতকপুল পড়ার পর থেকেই তুমি আমাকে বউ হিসেবে মেনে নিবে আর সবার সামনে আমাকে প্রোটেক্ট করে কথা বলবে, সেটা আমি বুঝতেই পারিনি। ঈশান রাগের মাথায় বিয়ে করলেও এখন বলছি সত্যি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আমি। আমার প্রতি তোমার সিরিয়াসনেস দেখে আজকে তোমাকে আরও ভালোবাসতে বাধ্য হয়েছি। জানো, যখন তুমি আব্বুকে বললে তোমার কিছু চাই না, শুধু আমাকে চাই, তখন ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে হাজারটা চুমু দিতে। শোনো, তাই তাহলে এখন কেন দিচ্ছেন না? ঈশানের কথাগুলো বলতে দেরি হলেও মিথিলার কাজটা শুরু করতে দেরি হলো না। ভদ্রমহিলা বুক থেকে মাথা তুলে আবার আগের মতো ওর মুখের দুপাশে হাত রাখলো, তারপর পা দুটো উঁচু করে সারা মুখে মিনিট খানিকের মতো চুমু খেলো। ঈশান মেয়েটার এরকম পাগলামি দেখে আবার ওকে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। মিথিলা কিছুটা শান্ত হতেই ঈশান খেয়াল করলো ওর ঠোঁট কাঁপছে আর কেমন ঘন ঘন শ্বাস নিচ্ছে। মেয়েটা অনবরত চুমু দেওয়ার দরুন কিছুটা হাঁপাচ্ছে। ঈশান আর সময় নষ্ট করলো না, মেয়েটার ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগোতেই মিথিলা ওর শার্টের কলার খামচে ধরল। দুজনের ঠোঁট জোড়া এক করে দিতেই ঈশান ওর সদ্য বিবাহ করা নতুন বস বউকে আদরে স্পর্শ দিতে আরম্ভ করলো। মিনিট দুয়েক পর মেয়েটা ওকে ছেড়ে দিল, তারপর ওর বুকে মাথা লুকোতেই ঈশান ওর মাথায় চুমু খেলো আর বুকে জড়িয়ে ধরে মেয়েটাকে জড়িয়ে ধরলো নিজের সাথে। আমাকে এর থেকে বেশি ভালোবাসতে হবে ঈশান। তার জন্য বেরিয়ে যেতে হবে বউ। ঈশান কথাটা মজা করে বলল আর মিথিলা লজ্জা পেয়ে ওর বুকে একটা কিল মেরে দিয়ে বলতে লাগলো, লজ্জার ছেলে, বুকে এমন কথা কেউ বলে? লজ্জা করে না? সবাই শুনে ফেললো তো। আমার লজ্জা করবে কেন? আপনি যেন লজ্জা পান সেই জন্যই তো বললাম। তাহলে লজ্জা ভাঙার ব্যবস্থা করো। মিথিলা কথাটা বলেই ঈশানকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানও বউয়ের থেকে লাইসেন্সটা পেয়ে গেল। এত ঝড়ঝাপটা পেরিয়ে বউটাকে কাছে পেল, তাহলে এই সুযোগটা কেন ছেড়ে দিবে? কথাটা ভেবেই ঈশান একটা ডেভিল হাসি দিল। মেয়েটিকে জোর করে ছাড়িয়ে নিয়ে তারপর হ্যাচকা টানে কোলে তুলে নিতেই বেডের দিকে গেল। তারপর যেটা হবে সেটা আপনাদের জানার খুব বেশি প্রয়োজন নেই। ভালো থাকুক, ভালোবাসা। দেখা হয়েছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।